খুব দ্রুত $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হতে পারবে বাংলাদেশ যদি বাংলাদেশ কিছু জিনিসকে তাদের কন্ট্রোলে রাখতে পারে, তাহলে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হইতে কেউ আটকাইতে পারবে না। তবে বাংলাদেশ এক্ষেত্রে আসলে অনেকটাই পিছিয়ে পড়তে পারে। বর্তমান সময়ে বাংলাদেশের যে পলিটিক্যাল টার্মোইল চলছে, বিশেষ করে বাংলাদেশের জিডিপি গ্রোথ বর্তমান সময়ে অনেকটাই কমে এসেছে, প্রায় 4-এর কাছাকাছি বা 4-এর নিচে চলে এসেছে বাংলাদেশের জিডিপি গ্রোথ। আর এটি বাংলাদেশকে আসলে $1 ট্রিলিয়ন ইকোনমিক দেশ হইতে অনেকটা পিছিয়ে দিতে পারে, যেটা বাংলাদেশ আসলে খুব শীঘ্রই 2030 সাল বা 2032 বা 33 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমিক দেশে সহজে পরিণত হতে পারত। বর্তমান সময়ে জিডিপি গ্রোথ কমে যাওয়ার কারণে এটি আসলে 2035 বা 2039 সাল পর্যন্ত চলে যেতে পারে। তো বর্তমান সময়ে বাংলাদেশকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে যে পৃথিবীর অধিকাংশ দেশ আসলে বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা রয়েছে সেখান থেকে $1 ট্রিলিয়ন ইকোনমিক দেশে পরিণত হয়েছে। তবে এই দেশগুলো যেভাবে পরিণত হয়েছে সেগুলো আসলে অনেকটাই ক্ষতিকর পন্থা। যেমন আমরা যদি বিভিন্ন দেশের দিকে এক্সাম্পল হিসেবে দেখি যে অনেক দেশ তাদের $1 ট্রিলিয়ন বা $500 বিলিয়ন থেকে বাংলাদেশের বর্তমানে জিডিপি বলতে পারেন $450 বিলিয়ন, প্রায় $500 বিলিয়ন কাছাকাছি। যখন আপনি $500 বিলিয়ন দেশ থেকে $1 ট্রিলিয়ন ইকোনমিক দেশে পরিণত হতে যাবেন, তখন আপনি এলডিসি থেকে বের হয়ে আসবেন। এতে করে আপনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে ধরনের শুল্কমুক্ত সুবিধা এবং ওষুধ রপ্তানির ক্ষেত্রে পেটেন্ট মুক্ত সুবিধা পেতেন, এই জিনিসগুলো আসলে আপনার থাকবে না। সে সময় আপনার কি করতে হয়? ব্যাপক পরিমাণ লোন নিতে হয়। বিভিন্ন দেশের কাছ থেকে বিশাল বিশাল লোন নেওয়ার মাধ্যমে অনেক দেশ আসলে নিজের জিডিপিকে বৃদ্ধি করার চেষ্টা করে। এই জিনিসটি মালয়েশিয়া করেছে বা অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে যেমন জাপানও করেছে। জাপান যখন তাদের নিম্ন মধ্যমায়ের দেশ থেকে উচ্চ মধ্যমায়ের দেশ, উচ্চ মধ্যমায়ের দেশ থেকে যখন আরো উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হয়, তখন তাদের যে ঋণের পরিমাণ ছিল তা অনেক বেশি ছিল। বর্তমানে জাপানের জিডিপি রেশিওতে ঋণের পরিমাণ প্রায় 200%-এরও বেশি। এ থেকে বোঝা যাচ্ছে যে জাপানের অর্থনীতি আসলে অনেক শক্তিশালী হলেও তাদের ঋণ এত বেশি হওয়ার কারণ মূলত তারা যখন নিম্ন মধ্যমায়ের দেশ বা মধ্য মধ্যমায়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার চেষ্টা করেছে, যেমন মালয়েশিয়া করেছে, সেই সময় তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে ঋণ গ্রহণ করেছে বা ইন্টারনাল বা এক্সটার্নাল যে কোনো খাত থেকে ঋণ গ্রহণ করেছে। তো জাপানের ক্ষেত্রে এবং বা মালয়েশিয়ার ক্ষেত্রে, বিশেষ করে মালয়েশিয়া এক্সাম্পলটা বর্তমান সময় বাংলাদেশের জন্য খুবই রিলেভেন্ট। জাপান অন্য দিক থেকে আসলে একটা শক্তিশালী, কারণ তাদের প্রায় $1300 বিলিয়ন ফরেক্স রিজার্ভ রয়েছে। এই কারণে তারা তাদের ঋণকে ট্যাকেল করতে পারবে। অন্যদিকে মালয়েশিয়ার ব্যাপারটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। মালয়েশিয়া যখন তাদের যে অর্থনৈতিক গ্রোথকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন দেশ থেকে ঋণ নেওয়া শুরু করে, তখন বাংলাদেশের মতো তাদেরকে অনেক বেশি পরিমাণ ঋণ পরিশোধ করার জন্য প্রত্যেক বছর টাকা দিতে হচ্ছে এবং প্রত্যেক বছর সুদ দিতে হচ্ছে, এবং এই ঋণগুলো পরিশোধ করার জন্য তাদের রিজার্ভের উপর ব্যাপক চাপ পড়তেছে। যদিও মালয়েশিয়া বর্তমানে প্রায় 12,000 মার্কিন ডলারের উপরে মাথাপিছু আয় রয়েছে, তারপরও তাদের ঋণের পরিমাণ বাংলাদেশের থেকে অনেক বেশি। তাদের জিডিপি গ্রোথ রেশিওতে বা তাদের জিডিপির রেশিওতে তাদের ঋণের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশের মতো একটি ভঙ্গুর অবস্থা রয়েছে তারা। এই জিনিসটি বাংলাদেশকে অ্যাভয়েড করতে হবে। বাংলাদেশ যাতে ভবিষ্যতে মালয়েশিয়ার মতো সমস্যায় না পড়ে বা এত বিপুল পরিমাণ ডেপ্ট বা ঋণের বোঝায় না পড়ে $1 ট্রিলিয়ন হওয়ার পর, তাহলে বাংলাদেশকে অবশ্যই নিজস্ব প্রযুক্তিতে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। বিশেষ করে যদি আমরা বলি বাংলাদেশের রাস্তাঘাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে চীনের বিভিন্ন কোম্পানি কাজ করে, জাপানের বিভিন্ন কোম্পানি কাজ করে বা জাপানের বিভিন্ন যে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপগুলো কাজ করে, এই জিনিসগুলোকে বাদ দিয়ে বাংলাদেশকে অর্জন করতে হবে নিজেদের কনস্ট্রাকশন যে ম্যাটেরিয়াল রয়েছে, নিজস্ব কনস্ট্রাকশন যে ইঞ্জিনিয়ার রয়েছে, নিজস্ব কনস্ট্রাকশন যে কোম্পানি রয়েছে, তাদের সকলকে ব্যবহার করতে হবে। নিজস্ব প্রযুক্তিতে রাস্তা ডেভেলপমেন্ট এবং সবকিছু করতে পারলে তাহলে বাংলাদেশ এর পেমেন্ট দিতে পারবে টাকায়। আর অন্যদিকে জাপান বা চীনের মাধ্যমে যদি কোনো কনস্ট্রাকশন করে নেয় বা কোনো প্রযুক্তি ডেভেলপ করে নেয়, সেক্ষেত্রে ধরুন জাপান বাংলাদেশের দ্বিতীয় যমুনা সেতু বা রেল সেতু বানাচ্ছে, যে জিনিসটির কারণে বাংলাদেশকে জাপানকে অবশ্যই পেমেন্ট করতে হবে ডলারে। এতে করে বাংলাদেশের ডলার জাপানের হাতে চলে যাবে, অর্থাৎ এতে করে বাংলাদেশের ফরেক্স রিজার্ভ করবে বা জাপানের কাছ থেকে বাংলাদেশকে ঋণ নিতে হবে এই টাকাটা। এতে করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হইলে অবশ্যই জিডিপি গ্রোথ বৃদ্ধি পায়। আপনার ইনফ্রাস্ট্রাকচার যত বাড়বে আপনার জিডিপি তত বাড়বে। জিডিপি মূলত একটা সার্ভিস। আপনি আপনার দেশের রেল খাত বা রাস্তাঘাট বা যাই ডেভেলপ করেন তাতেই আপনার জিডিপি বেড়ে যায়। অর্থাৎ সার্ভিস বৃদ্ধি করলে আপনার জিডিপি বেড়ে যায়। আর এই সার্ভিসগুলো বৃদ্ধি করার জন্য আপনি যদি বৈদেশিক সোর্স থেকে প্রযুক্তি ক্রয় করে নিয়ে আসেন, বিশেষ করে জাপানের সাহায্য নেন মেট্রো রেল তৈরির ক্ষেত্রে বা যমুনা ব্রিজ বা যমুনা রেল ব্রিজ তৈরির ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, তাহলে এই টাকাগুলো ঋণ হিসাবে আসে এবং এই ঋণগুলোকে শোধ করতে হয়। এতে করে আপনার যে ঋণ রয়েছে তা বৃদ্ধি পায়। আর বাংলাদেশ অনেক ক্ষেত্রেই এই ঋণের বোঝায় মাথায় নিয়ে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হলে তখন বাংলাদেশ অর্থনীতি অতটা শক্তিশালী হবে না। এই জিনিসটি মাথায় রাখার মাধ্যমে বর্তমানে বাংলাদেশকে ঋণ নেওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। একই সাথে প্রযুক্তিগতভাবে কিভাবে শক্তিশালী হওয়া যাবে, নিজস্ব প্রযুক্তি কিভাবে ডেভেলপ করা যায় সেটির দিকে মনোযোগী হতে হবে। অর্থাৎ বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তিতে যমুনা ব্রিজ তৈরি করতে পারত, তাহলে বাংলাদেশকে অবশ্যই এগুলোর পেমেন্ট টাকায় দিতে হতো। তো বাংলাদেশ একটা কনস্ট্রাকশন কোম্পানি তৈরি করে দিত এবং তাদেরকে আমরা পেমেন্ট দিতাম টাকায়, এবং তাদের ম্যাটেরিয়াল বা যে সিমেন্ট রয়েছে বা রড রয়েছে এগুলো বাংলাদেশে উৎপাদিত হতো। একই সাথে কি হচ্ছে, বাংলাদেশ নিজস্ব ম্যাটেরিয়ালের কারণে যে জিডিপি গ্রোথ হচ্ছে, তো বাংলাদেশের নিজস্ব ম্যাটেরিয়াল উৎপাদন হচ্ছে, লোহা উৎপাদন হচ্ছে, সিমেন্ট উৎপাদন হচ্ছে, এতে করে
বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর গ্রোথ হচ্ছে, একই সাথে বাংলাদেশ একটা রেলওয়ে ব্রিজ তৈরি করতেছে, তাতেও বাংলাদেশের জিডিপি গ্রোথ হচ্ছে। অর্থাৎ নিজেদের প্রযুক্তিতে যখন আপনি কোনো কিছু ডেভেলপ করেন, তাহলে আপনার জিডিপি গ্রোথের পরিমাণটা আরো বেশি বৃদ্ধি পায়। আর অন্যদিকে জাপান কি, যখন আপনি আপনার একটা রেল সেতু বানিয়ে নেবেন, তখন জাপান কি করবে, সেই ম্যাটেরিয়ালগুলো বাহির থেকে আমদানি করবে। রেলের যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে বা বগিগুলো রয়েছে বা বিশেষ করে লোহাগুলো রয়েছে বা অন্যান্য যন্ত্রাংশ যেগুলো রয়েছে, সেগুলো তাদের দেশ থেকে আমদানি করে। এতে করে তাদের দেশে জিডিপি গ্রোথ বৃদ্ধি পায়। বরং বাংলাদেশ যদি এই কাজটি নিজেদের প্রযুক্তিতে করতো, তাহলে সকল ক্ষেত্রে বাংলাদেশের ম্যাটেরিয়াল ব্যবহার হইতো, বাংলাদেশের লোহা, সিমেন্ট সবকিছু বা প্রযুক্তি ব্যবহার হইতো সেগুলো, এবং বাংলাদেশের মানুষেরও কাজে লাগতো। বিশেষ করে এগুলো যখন উৎপাদন বৃদ্ধি পাবে, লোহা সিমেন্টের আমদানি না করে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিগুলো ব্যবহার করবে, নিজস্ব যে টেকনোলজিগুলো ব্যবহার করবে, তখন এগুলোর উৎপাদন করার জন্য বাংলাদেশের মানুষই কাজ পাবে। আর এতে করে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি হবে, একই সাথে জিডিপি গ্রোথ বৃদ্ধি পাবে। এই জিনিসটি বর্তমান সময় বাংলাদেশকে মাথায় রাখার মাধ্যমে ঋণ নেওয়া বাদ দিয়ে মালয়েশিয়ার বা জাপানের মতো যে দেশগুলো রয়েছে, এদের কাছে ঋণ না নিয়ে বাংলাদেশকে নিজস্ব প্রযুক্তির রাস্তাঘাট সবকিছু তৈরি করার চিন্তা করতে হবে। আর যদি এগুলোর টেকনোলজি না থাকে, তাহলে সেগুলোর টেকনোলজি সহ কিভাবে প্রথমবার আসলে উৎপাদন করা যায়। বাংলাদেশ যদি প্রথম মেট্রো রেলের প্রযুক্তি জাপানের কাছে ক্রয় করে নিত, তাহলে বাংলাদেশকে দ্বিতীয় মেট্রো রেল করার জন্য আসলে জাপানের উপর নির্ভরশীল থাকতে হইতো না। এই জিনিসটি বাংলাদেশকে মনোযোগী দিতে হবে। অর্থাৎ দ্বিতীয় মেট্রো রেল অবশ্যই বাংলাদেশকে নিজস্ব প্রযুক্তিতে করার চেষ্টা করতে হবে, বা জাপানের শুধু সাহায্য নিয়ে বা সাহায্য সহযোগিতা নিয়ে তাদের প্রযুক্তিগত যে ডেভেলপমেন্ট সেগুলো ক্রয় করার মাধ্যমে নিজস্বভাবে তৈরি করতে হবে। এইভাবে বাংলাদেশ তাহলে $1 ট্রিলিয়ন ইকোনমির দেশে পরিণত হতে পারবে, এবং এতে করে বাংলাদেশের যে ঋণ থাকবে বা ডেট থাকবে তা অনেকটাই কম হবে। এটি মূলত বর্তমান সময় বাংলাদেশের $1 ট্রিলিয়ন ইকোনমির দেশ হওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা এবং সবচেয়ে সাস্টেনেবল রাস্তা। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আজকের জন্য এখানে শেষ করছি। কথা হবে অন্য কোনো অঞ্চলে, ইনশাআল্লাহ। বাই।